ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে ব্রিফিংয়ের সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান, বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সারা দেশে আরও 18,566টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং 2% জমির দলিল হস্তান্তর করবেন তিনি। এ বিষয়ে জানাতে লালমনিরহাটের আদিতমারিতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিমুল, লালমনিরহাটের ঠিক কতটি পরিবার আসলে এই ঘর পাচ্ছে? শাওন, লালমনিরহাটে মোট 1623টি পরিবার এই ঘর পাচ্ছে এবং এর ভিতরে রয়েছে লালমনিরহাট সদর থানা, কালীগঞ্জ থানা, হাতীবান্ধা উপজেলা, এই 3টি উপজেলা এবং সাথে পাটগ্রাম উপজেলা। এই উপজেলাগুলোতেই মূলত আদিতমারি সহ এই 5টি উপজেলায় মূলত লালমনিরহাট জেলার যে ভূমিহীন এবং গৃহহীন যেসব মানুষ রয়েছে তারা মূলত ঘর পাবেন এবং সেই সঙ্গে সারা দেশের মোট এই 1623টি সহ সারা দেশে মোট 18,566টি পরিবার এই আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন এবং এই ঘরগুলো প্রধানমন্ত্রী কাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন এবং প্রধানমন্ত্রী এই ঘর যেমন তারা পাবেন ঠিক তেমনি এই ঘরের সাথে 2% জমিও তারা পাচ্ছেন এবং সেটি স্বামী স্ত্রী দুজনের নামেই লিখে দেওয়া হবে, যেটি আশ্রয়ণ প্রকল্পের আগেও আমরা জেনেছি। তবে আগামীকাল সকাল 11টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আশ্রয়ণ প্রকল্পের গৃহহীন এবং ভূমিহীন পরিবারের মাঝে যে ঘরগুলো দিবেন এটি শুধু লালমনিরহাটে নয়, এছাড়া দেশের বিভিন্ন জায়গায় রয়েছে। তবে 3টি জায়গায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। তার ভিতরে একটি এই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, আরেকটি ভোলার চরফাশান উপজেলা এবং আরেকটি হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা। এই 3টি জায়গা থেকে প্রধানমন্ত্রী একযোগে এই 18,566টি ঘর দিবেন। তো সেজন্য বলা যায় এখানে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে, ঘরগুলো তৈরি হয়েছে, কিছু কিছু ঘরে ইতোমধ্যে অনেকে উঠেও গেছেন। তো শাওন, এই হচ্ছে লালমনিরহাট থেকে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের যে গৃহহীন এবং ভূমিহীনদের মাঝে ঘর প্রদান অনুষ্ঠান সেটির আগের সর্বশেষ প্রস্তুতির খবর। জানছিলাম প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের খবর। চারিদিকে থই থই পানি, তবুও হাহাকার সুপেয় পানির। এ চিত্র দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানির সংকট বছর জুড়েই। বাধ্য হয়ে নাওয়া খাওয়া গৃহস্থালির সব কাজেই ব্যবহার করতে হচ্ছে নোনা পানি, যার প্রভাবে ক্যান্সার সহ জটিল সব রোগ বাড়ছে উপকূলীয় অঞ্চলে। সুপেয় পানির সংকট নিয়ে ইমরুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সাথে ছিলেন আবু তৈয়ব, ছবি তুলেছেন আজিজুল ইসলাম। সুন্দরবন ঘেঁষা উপকূলীয় এলাকায় মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী আর খাল। এসব জলাধারে জোয়ার ভাটার খেলা চলে দিনরাত। চারদিকে অথই পানি, কিন্তু খাবার পানি নেই এক ফোঁটাও, সবটাই নোনা। এ যেন পানির দেশেই পানির অভাব। তাই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে উপকূলবাসীকে পাড়ি দিতে হচ্ছে মাইলের পর মাইল। যেতে হয় দূরের কোনো মিঠা পানির জলাশয় কিংবা পুকুরে। পানি আনতেই ফুরিয়ে যায় বেলা। 1 থেকে 1.5 কিলোমিটার দূরের থেকে আসি। রান্না খাওয়া সব আমাকে পুকুরের পানি। পুকুরের পানিটা শুধু খাওয়ার জন্য এবং ওই ভাত রান্নার জন্য, তরি তরকারি ধোয়ার জন্য। বাকি কাজ আমাদের করতে হয় যে পানিটা লোনা। সিডর, আইলা আর আমফানে নষ্ট হয়ে গেছে খুলনা অঞ্চলের প্রাকৃতিক উৎসগুলো। এই এলাকার নলকূপের পানিও লবণাক্ত। উপকূলীয় অঞ্চলের ভূগর্ভস্থ পানির লেয়ার অনেক কমে গেছে এবং যার দরুন ওই ফাঁকা জায়গাটা, ভূগর্ভস্থ ফাঁকা জায়গাটা আপনার
সি ওয়াটার দ্বারা পরিপূর্ণ হচ্ছে, যার জন্য এখন দেখা গেছে যে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের প্রত্যেকটা নলকূপের পানি একটা মিক্সিং স্টেজে আছে। বর্ষাকালে বৃষ্টির পানির অপেক্ষায় থাকতে হয় প্রান্তিক এলাকার মানুষকে। ট্যাঙ্কিতে পানি ধরে রেখে কয়েক মাসের প্রয়োজন হয়তো মিটছে অনেকের, কিন্তু শুষ্ক মৌসুমটা সবসময় তাদের কাছে নরকের মতো। বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে নোনা পানি, আর এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে, বিশেষ করে নারীরা। গায়ে অ্যালার্জি এটি গেছে, চুলকায়, কি করব, ওষুধ টষুধ তো কিনে খেতে পারেনি, সেই পালে আসি। বৃষ্টি পানি থাকলে ভালো, আর না থাকলে অনেক দূরে টানতে হয়, সেখান থেকে এনে তাই রান্না করতে হয় কষ্ট। শীতকালে ভোর বেলায় যেতে উঠি রাত থাকতে। আমরা ইদানিং দক্ষিণ অঞ্চলের অনেক মানুষকে বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে দেখি। লবণাক্ততার কারণে ওখানে মিসক্যারেজ হচ্ছে কিনা, ওখানে ইনফার্টিলিটি হচ্ছে কিনা, ওখানে অন্যান্য রোগের প্রাদুর্ভাব হচ্ছে কিনা একটি রিসার্চ হওয়া দরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে এই লবণাক্ততার ভয়াবহতা কতটুকু। সমস্যা সমাধানে সরকারি বেসরকারি উদ্যোগে কিছু প্রকল্প নেওয়া হলেও তা স্থায়ী কোনো সমাধান নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উপকূলবাসীরা সারা বছরই পানির কষ্টে ভুগছেন, সারা বছরই পানি লবণাক্ত। জাতীয়ভাবে যেখানে যেখানে জলাধার নির্মাণ করা সম্ভব, পুকুর নির্মাণ করা সম্ভব, যে সমস্ত প্রত্যেকটা পোল্ডারের মধ্যে প্রচুর বিল আছে, এগুলো মাছ ধরার জন্য লিজ না দিয়ে কিংবা অন্য কোনো প্রকারে অন্য কাজে ব্যবহার না করে তার চারপাশটা একটু উঁচু করে প্রোটেক্টেড এরিয়া করে রাখা উচিত। এর বাইরে সহজ সস্তা সমাধান আমি দেখতে পাই না। যতটুকু প্রয়োজন তার তুলনায় সাপোর্ট কতটুকু যাচ্ছে সেটা ভীষণ অপ্রতুল। যে কোনো সাইক্লোনই যখন হয় এই এলাকাগুলো কিন্তু পুরোপুরি আইসোলেটেড হয়ে যায়। ওখানে যথেষ্ট পরিমাণ ওয়াটার ফিল্টার যদি বলি বা পিউরিফিকেশনের সিস্টেম সেগুলো নেই, ওখানে হেলথ কেয়ার ফ্যাসিলিটি তারাও হয়তো যথেষ্ট পরিমাণ রিসোর্স তাদের কাছে নেই। এই সব কিছু মাথায় নিয়েই কিন্তু তাদেরকে প্রতিদিন চলতে হচ্ছে। উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বছর বছর ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে মিঠা পানির উৎসগুলি নষ্ট হওয়ায় এই সংকট আরও তীব্র হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে গড় বৃষ্টিপাতও কম হয়েছে গেল কয়েক বছর। এমন অবস্থায় উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ পানির জোগান নিশ্চিতে সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, কয়রা, খুলনা। কোরবানির ঈদে হাট কাঁপাতে আসছে ফরিদপুরের সুলতান। বিশাল আকৃতির গরুটি কিনে নিতে অনেকে আগ্রহ দেখাচ্ছেন। সুলতানকে টেক্কা দিতে তৈরি দিনাজপুরের রাজা। দুটি গরু সুঠাম দেহের অধিকারী। এছাড়া অন্যান্য খামারেও গরু প্রস্তুত করা হয়েছে ঈদকে কেন্দ্র করে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ক্রেতাদের অনেকের দৃষ্টি ফরিদপুরের ৩২ মণ ওজনের সুলতানের দিকে। সুঠাম দেহের এই গরুটির দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা। খামারি দাবি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একে লালন পালন করা হয়েছে। ফরিদপুর সদরের গেরদা গ্রামে তাহের এগ্রো ফার্মস লিমিটেড ২৪টি গরু নিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ৪.৫ বিঘা জমিতে খামারে ৩ শতাধিক গরু রয়েছে। আমাদের খামারে ছাগল আছেন, দুম্বা আছেন, এই সব মিলেই আমরা ঈদ উপলক্ষে ইনশাল্লাহ খুব ভালো একটা করছি এবং কি আমরা খুব ভালো দামে গরু বেচাকিনি করতেছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গরু মোটা তাজাকরণে হরমোন জাতীয় কোনো ইনজেকশন ব্যবহার না করা হয় সে ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। খামারিদের আমরা প্রশিক্ষণ দিয়েছি যেন তারা কেমিক্যাল বা স্টেরয়েড বা হরমোন জাতীয় ব্যবহার না করে এবং যাতে তারা সায়েন্টিফিক ওয়েতে পালন করে। এদিকে সুলতানকে টেক্কা দিতে প্রস্তুত দিনাজপুরের রাজা। এরও ওজন ৩৫ মণ, দাম উঠেছে ১৮ লাখ টাকা। নিজ বাড়িতে রাজাসহ 10টি গরু লালন পালন করেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আব্দুর রাজ্জাক। প্রায় 4 বছর ফ্রিজিশিয়ান জাতের গাভী থেকে জন্ম নেওয়া ষাঁড়টিকে রাজার মতোই বড় করেছেন তিনি। অনেক লাগে, এর পিছিয়ে প্রতিদিনে 800 থেকে 1000 টাকা খরচা। 4 বছর যাবত থেকে পালতেছি। দিনাজপুর থেকে লোক আসছে, রংপুর থেকে লোক আসছে, খুলনা থেকে লোক আসছে। ঈদে গরুর ভালো দাম পাবেন বলে আশা খামারিদের। তাদের দাবি প্রতিবেশী দেশ থেকে যেন পশু আসতে না পারে, সেটা হলে লোকসানে পড়তে হবে তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মূল্যস্ফীতি প্রতিরোধে সময়মতো পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এক্ষেত্রে বিশ্বাসযোগ্য নীতির অভাবে সাধারণ মানুষও ভুক্তভোগী হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রস্তাবিত বাজেট বিষয়ক আলোচনায় এসব বলেন তিনি।
অব্যাহত মূল্যস্ফীতির প্রেক্ষিতে আগামী 2 বছরের জন্য এবার নতুন করে করা হয়েছে 2 বছরের জন্য এখনো মূল্যস্ফীতি আছে এবং আগামী বছরে সেটা কমবে বলে আমার মনে হয় না। আমাদের বর্তমান যে অর্থনৈতিক সংকট তার থেকে উত্তরণ করতে হলে এবং টেকসই উন্নয়নের স্বার্থে ক্ষমতার রাজনীতির মধ্যে থেকেও অন্তত কিছু সংবেদনশীল খাতকে এইসব প্রভাব থেকে মুক্ত রাখা যায় কিনা। ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকারের কাছে বিএনপি মহাসচিবের প্রত্যাশা বন্ধু প্রতিম পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন সরকার নতজানু। তাদের পক্ষে পার্শ্ববর্তী দেশ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা সম্ভব নয়। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের বিরুদ্ধে কথা বলে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হয়, সে দেশের জনগণ ভোট দিতে পারে, কিন্তু বাংলাদেশে ভোটবিহীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত। নতুন সরকারের কাছে বিএনপির প্রত্যাশা তারা গণতন্ত্রের পক্ষে থাকবে। নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষকে 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে দেশে ফিরে সে বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই জানাবেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাত্র তিনি শপথ নিয়েছেন, কাজেই এখনই অনেক কিছু আশা করা ঠিক হবে না। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগরের এমপি ও মেয়রদের সাথে দলের প্রতিষ্ঠাবার্ষিক নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে দেশে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। গণমাধ্যমগুলো শুধু সাবেক আইজি বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়ে পড়ে আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে তাদের কোনো আলোচনা নেই। ভারতের প্রধানমন্ত্রী গতকাল রাতে শপথ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আসলে তিনি সাংবাদিকদের সাথে মিলিত হবেন এবং সেখানে তিনি বিস্তারিত করবেন। সৎ করদাতাদের নিরুৎসাহিত করে চোর বাটপারদের কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াতে প্রমাণ হয়েছে প্রস্তাবিত বাজেট আসলেই বেনজিরের মতো দুর্নীতিবাজদের বাজেট। ব্র্যাক সেন্টারে সিপিডির আলোচনায় এমন অভিযোগ করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যে এইরকম একটা সময়ে মানুষকে সুরক্ষা দিতে হয়, পিছিয়ে পড়া মানুষকে সুরক্ষা দিতে হয়। সোশ্যাল শুধু প্রোটেকশন না, তার ইনফ্যাক্ট ফিজিক্যাল প্রোটেকশনও ইজ অ্যান ইস্যু। উই আর কিন অ্যাবাউট গেটিং দ্যাট প্রোটেকশন। ওই প্রোটেকশনের যে আলোচনা আপনারা পেয়েছেন বিভিন্ন খাত এবং বিভিন্ন গোষ্ঠীকে কেন্দ্র করে, সেখানে দেখেছেন যে এই সুরক্ষার বিষয়টিতেও আশ্বস্ত হওয়ার সুযোগ আমরা পাইনি। সো প্রথমটাতে যদি আমরা কোনো নির্দেশনা না পেয়ে থাকি, দ্বিতীয়টাতেও আমরা কোনো আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি আমরা পাইনি। আর তৃতীয় শ্রীলঙ্কার অর্থনৈতিক দুঃসময়ে বাংলাদেশ সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। সকালে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। সাক্ষাতে কৃষি, পর্যটন সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পর্যটন শিল্পে শ্রীলঙ্কার বিনিয়োগ আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়।
সারা দেশে আরও 18,566টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং 2% জমির দলিল হস্তান্তর করবেন তিনি। এর মাধ্যমে সারা দেশে আরও 70টি উপজেলা সম্পূর্ণ গৃহহীন মুক্ত হবে। লালমনিরহাট থেকে রাজু আহমেদ রুবেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। 70 ঊর্ধ্ব সকিনা বেগম স্বামী শহীদ আলীর মৃত্যুর পর হারিয়েছেন প্রাপ্য ভিটেমাটিও। আর মজিদা বেগমের স্বামী থাকতেও নেই। বউ সন্তান ছেড়ে শওকত আলী ঘর বেঁধেছেন অন্যের সনে। নদী ভাঙনের ফলে বানের জলে ভেসে গেছে ঘরবাড়ি, সব হারিয়ে নিঃস্ব সকিনা মজিদার ঠাঁই এখন আশ্রয়ণ প্রকল্পের 2 শতকের জমি, সাথে সেমি পাকা ঘর। সরকার দেশে করি, আমি সুন্দরভাবে খাওয়া লাগছি। একটা কি ঘরে আমার বাবা কেউ নেই। আগে চরে আসলাম, এখন নদী ভেঙে এখানে আসলাম বাবার জমিতে, আর তারপরে এই যে ঘর পায় এখানে আসছি। আর 84 বছরের বৃদ্ধ ফজলে করিম জমিসহ আশ্রয়নের ঘর পেয়ে এই বয়সেও স্বপ্ন বুনছেন একটু ভালো থাকার প্রত্যাশায়। জমা জমি দিল হাসিনা, উনি যে আমাদের যে ঘর দুয়ারগুলো যে দিল, আমরা অনেক শান্তি আছি। উনি আমাদের খুব উপকার করছে, আমরা খুব কষ্টই ছিলাম। আবার আমিনুল বুলবুলি দম্পতির ঘরের আঙিনায় ঝুলছে থোকা থোকা আঙুর। এতটুকু জমিতেই চাষ করছেন আপেল, পেয়ারা ছাড়াও নানা সবজি আর ফলের গাছ। আমরা ফলের গাছ লাগাইছি, আম গাছ, লেচু গাছ, আঙ্গুর গাছ। প্রধানমন্ত্রী যেভাবে দেশে ঘরগুলি এখন মানে ঠাই দিছে। লালমনিরহাটের এমন 1623টি পরিবার আশ্রয়ণ প্রকল্প 2-এর 5ম পর্যায়ের 2য় ধাপে সরকারের পক্ষ থেকে পাচ্ছেন 2 শতক জমিসহ সেমি পাকা ঘর। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে আশ্রয়ণ প্রকল্পের 18,566টি গৃহ ও ভূমিহীন পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করবেন। অনেকের ঠিকানা ছিল রাস্তায়, তারপরে ভাসমান অবস্থায় ছিল, নদী ভাঙ্গার শিকার হয়েছিল। তারা আশ্রয়ণ প্রকল্পে এসে এবং এই শিক্ষায় কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু একটি যেমন স্থায়ী ঠিকানা পেয়েছে, ঠিক সেরকমই একটি তারা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আশ্রয়ণ প্রকল্পের এ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 70টি উপজেলা। সব মিলিয়ে 464টি উপজেলা সহ 58টি জেলা হতে যাচ্ছে সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন মুক্ত। দেশের একজন মানুষও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রী এই ঘোষণার সফল বাস্তবায়নের মধ্যে দেশে 6 লাখেরও বেশি গৃহ নির্মিত হয়েছে, যার ফলে উপকারভোগীর সংখ্যা 15 লাখেরও বেশি। সেই সঙ্গে সম্পূর্ণ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হয়েছে দেশের অসংখ্য জেলা উপজেলা। সবচেয়ে বড় কথা, বদলেছে এখানকার মানুষের জীবন এবং জীবিকা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, কালীগঞ্জ, লালমনিরহাট। বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে হস্তক্ষেপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদী বলেও জানান তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূত বলেন, হোলি আর্টিজানের পরবর্তী সময়ে সরকারের জঙ্গিবাদ নিয়ন্ত্রণ প্রশংসনীয়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন চার্লস হোয়াইটলি। রোহিঙ্গা সংকট সমাধান ও বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ইইউ রাষ্ট্রদূত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের ঋণের চেয়ে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য বলেও মনে করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৃষ্টিপাত কম হয় সুনামগঞ্জ নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে হাওর এলাকার পানি স্থিতিশীল রয়েছে। ভারতের উজানের নদ নদীর পানি ভাটি অঞ্চল, জগন্নাথপুর, জামালগঞ্জ, দিরাই ও সাল্লা এলাকায় প্রবেশ করায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্বরপুর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সুরমা, জাদুকাটা, চলতি ও চেলা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর উপজেলার বেশিরভাগ প্লাবিত হওয়ায় এখনও আঞ্চলিক সড়ক সহ গ্রামীণ সড়ক ও কালভার্ট পানির নিচে তলিয়ে থাকায় এসব এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে যেন বসেছে হাট। জার্সি কেনা বেচায় রীতিমতো হুলস্থুল অবস্থা। নিউ ইয়র্ক শুধু নয়, বস্টন, মিশিগান থেকে বাংলাদেশিরা দলে দলে এসেছেন দলকে সমর্থন করতে। জ্যাকসন হাইট থেকে বর্ষণ কবিরের আরেকটি রিপোর্ট। ঈদের চাঁদ রাত যেন জ্যাকসন হাইটসের এই দোকানকে ঘিরে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে রীতিমতো উৎসবের সঙ্গে জার্সি কিনছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা।
আমরা মিশিগান থেকে আসছি, অনেক রিয়েল ট্যুর, তো আশা করি আমরা আমাদের বাংলাদেশ ভালো খেলবে এবং আমরা ইনশাআল্লাহ জিতবো। অনেক একটা ফেস্টিভ একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন বস্টন থেকে আমরা আসছি, আমরা অনেকে আসছি, প্রায় 100 জনের মতো বস্টন থেকে আসছি। শ্রীলঙ্কার ম্যাচের আগে আমাদের এক্সপেকটেশন খুব বেশি ছিল না, শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার কারণে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে। আমি এখানে এসে তো আমাদের এত এই জ্যাকসন হাইটে এত মানুষের লোকারণ্য, আর তাছাড়া জার্সি কেনার জন্য যে ভিড় দেখছি এতে খুবই ভালো লাগছে। আমরাও লাইনে আছি কিন্তু জার্সি কিনবো। ঈদ উৎসবের মতো এমন জার্সি বিক্রিতে খুশি উপচে পড়ছে জার্সি বিক্রেতার। দুদিনেই 3000 জার্সি বিক্রি শেষ, যে কয়েকটা আছে রেখে দিচ্ছেন ম্যাচের দিন সকালের জন্য। একেবারে পাগল হয়ে যাচ্ছে, সবাই পাগল করে ফেলছে। আলহামদুলিল্লাহ। কতগুলো বিক্রি করছেন এখনো পর্যন্ত? নিয়ে আসছেন কতগুলো? প্রায় 3000 টি-শার্ট সোল্ড আউট। রিয়েলি এক্সাইটেড। বাংলাদেশের জন্য শুভকামনা। আর বিশেষ করে আমরা বস্টন থেকে আজকে যারা আসছি সবাই বলতেছে বস্টনের পুরুষ শূন্য, আজকে বস্টনের ইয়াং জেনারেশন মধ্যে কেউ নাই, সবাই নিউ ইয়র্কে চলে আসছে। অলরেডি একটা আছে যাচ্ছি, তারপরে ভালো যে নিয়ে যায় এক্সট্রা, দেখতে ভালো লাগছে যাচ্ছি তো এই জন্য। আর বাংলাদেশের রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের জন্য প্রার্থনা করছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা। মাঠে গিয়ে তারা করতে চান জয় উৎসব। বর্ষণ কবির, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আদালতের নির্দেশে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বহুল আলোচিত গোপালগঞ্জের সাভানা পার্ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। দুপুরে দুদক, কৃষি ও মৎস্য কর্মকর্তাদের সাথে নিয়ে রিসোর্টে যান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এরপর পুরো রিসোর্ট ঘুরে দেখেন কর্মকর্তারা। সম্প্রতি আদালতের নির্দেশে ক্রয়কৃত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্ক পরিদর্শনে যান বলে জানান মাহবুবুল আলম। প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি সহায়ক আখ্যা দিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের দুর্নীতি করার লাইসেন্স দিচ্ছে সরকার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট আলোচনায় একথা বলেন তিনি। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চোর বাটপারদের অনৈতিক সুবিধা দেওয়াতে বাজেটটি হয়েছে বেনজির বাজেট। হাসানুল শাওনের রিপোর্ট। জাতীয় বাজেট ও বিরাজমান পরিস্থিতিতে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি শিরোনামে নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনা, যাতে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটটিতে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার মতো পর্যাপ্ত উদ্যোগ নেই। এছাড়া অর্থনীতিতে স্থিতিশীলতা এবং শৃঙ্খলা ফেরানোর দিক নির্দেশনাও মেলেনি এই বাজেটে। সংস্কারের ব্যাপারে কোনো বড় ধরনের রাজনৈতিক অঙ্গীকার আমরা ওখানে দেখি নাই, কোনো ধরনের ইঙ্গিতও আমরা সেইভাবে পাইনি। অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়া প্রসঙ্গে বক্তারা বলেন, দুর্নীতিকে উৎসাহিত করার এই বাজেটটি হয়েছে সংবিধান পরিপন্থী। সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরি বাটপাড়ি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না, এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। মানে আসলেই তো এটা একটা বেনজির বাজেট। এখন যে নামটা অলরেডি বলেছেন, এটা গোপন করার কিছুই নাই। আমি নাম বলি, নাম বলেন আপনি, বেনজির মানে অনন্য। আচ্ছা ঠিক আছে, যেটা করা হচ্ছে বাস্তবে সেটা হলো যে যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবারিতভাবে আরো দুর্নীতি করার। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ঋণ খেলাপিদের পথ প্রদর্শকরাই এখন ব্যাংকিং খাতের নীতি নির্ধারক। বাংলাদেশে ঋণ খেলাপির পথ প্রদর্শক, বাংলাদেশে ব্যাংক জালিয়াতি লুটপাটের পথ প্রদর্শক, বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম শক্তিশালী পক্ষ। তারাই নির্ধারণ করে দেয় ব্যাংকিং খাত কিভাবে উদ্ধার করা যাবে। তাহলে কোনোদিন কি ব্যাংক খাত উদ্ধার হবে? এছাড়া দেশের চলমান ক্ষমতার রাজনীতি জনগণের পক্ষে যাচ্ছে না বলেও মন্তব্য করেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান ব্যাংকিং খাতকে মর উল্লেখ করে সেখান থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটানোর চিন্তা বাস্তবসম্মত নয় বলে মনে করেন অর্থনীতিবিদদের অনেকে। সকালে রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এমন মত দেন তারা। প্রস্তাবিত বাজেট সুবিধাবাদীদের জন্য উল্লেখ করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেও অভিযোগ অনেকের। রিপোর্ট করছেন রুকনউদ্দিন।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও সম্পাদক পরিষদ আয়োজন করে অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট শীর্ষক এই আলোচনার, যেখানে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন সামগ্রিকভাবে দেশের অর্থনীতি ভঙ্গুর ও অস্থিতিশীল অবস্থায় আছে। কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিকরণ থেকে এবং অন্যায় প্রভাব বলা থেকে, প্রভাব ক্ষমতাসীনদের আওতা থেকে মুক্ত করে শুধু অর্থনৈতিক বিবেচনায় নির্মোহভাবে নীতি নির্ধারণ করতে হয়, তা না হলে কিন্তু উন্নয়ন টেকসই হবে না। প্রস্তাবিত বাজেটে সামষ্টিক অর্থনৈতিক সংকট মোকাবেলার সাথে জীবনমানের উন্নতি, কর্মসংস্থান ও উদ্যোক্তা বৃদ্ধিতে বলার মতো পদক্ষেপ নেই বলেও মনে করেন কেউ কেউ। অর্থমন্ত্রী তিনটা বড় অ্যাক্টরের কথা শুনেছেন। একটি হচ্ছে IMF, দ্বিতীয় অলিগার্সদের কথা শুনেছেন, যারা অনেক অনৈতিক সুবিধা নিয়ে ফুলে ফেঁপে উঠেছেন এবং এখনো আছেন, আর তৃতীয় আমাদের বেসিক্যালি দিয়ে আমলাতন্ত্র। যেই দর্শনটা আমরা প্রতিভাত হতে দেখছি সেটা হচ্ছে যে সুবিধাবাদীদের জন্য বাজেটটা করে দেওয়া, অর্থাৎ ক্ষমতাশীলদের, দুর্নীতিবাজদের, তাদেরকে আমি সুবিধা দিব, অন্যদেরকে ছিটে ফোটায় দিক সেদিক দিব, কারণ তারা সেটা গ্রহণ করলে করুক, তারা চিৎকার করলে করুক, তাদের কোনো মাথা ব্যথা নাই। মূল্যস্ফীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে বলা হলেও বাজেটে তার প্রতিফলন নেই বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ। বাজেট ডেফিসিট ব্যাংক থেকে উঠে যাবে, আরে ব্যাংক তো এমনি তো বড় অবস্থা, ব্যাংকের লিকুইডিটি নাই, সেক্ষেত্রে ট্রেজারি বিল দিয়ে তবে তো ব্যবসা বাণিজ্যের লোক কীভাবে ঋণ পাবে, ছোট শিল্প কীভাবে ঋণ পাবে, তারা যদি ব্যবসা যদি উজ্জীবিত না কর কোথেকে আনবেন, বাইরের থেকে বৈদেশিক ঋণ আনবেন, কিন্তু ঋণের যে সুদ দিব সেটা কী করবে, এখন মনে হচ্ছে ঋণ দিয়ে বা ঋণ পরিশোধ করবো, এরকম দিন চলে আসছে। আমার ব্যাংকিং খাত এতই দুর্বল একটা অবস্থানে আছে যে ব্যাংকিং খাতের যদি এই বছর যদি সর্বোচ্চ গত 3-4 বছরের মধ্যে সর্বোচ্চ ডিপোজিট গ্রোথ হয়, অর্থাৎ 10 থেকে 11%, 1,70,000 কোটি টাকার মতো ডিপোজিট আসবে ব্যাংকিং খাত থেকে, সরকার নিয়ে নেবে 1,37,500 কোটি টাকা, বলছে থাকলো কত? প্রস্তাবিত বাজেট টেকসই নয়, শুধু চালিয়ে নেবার জন্য দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকদের অনেকে। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভার সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সোমবার দিল্লির ITC মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে করা এই সাক্ষাতের সময় সোনিয়া গান্ধীর ছেলে ও লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সোনিয়া গান্ধী ও তার ছেলে মেয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করেন ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী S জয়শঙ্কর। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। এছাড়া সকালে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। সাক্ষাতে কৃষি, পর্যটন সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পর্যটন শিল্পে শ্রীলঙ্কার বিনিয়োগ আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিনের সফর শেষে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের 2 ভাইয়ের NID জালিয়াতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে রিপোর্টার ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে CEC আরও বলেন, নির্বাচন থেকে রাজনীতি বিচ্ছিন্ন কিছু নয়। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে মৌলিক কিছু বিষয়ে বড় দলগুলোর মধ্যে সমঝোতা ও সংলাপ দরকার। ডামি প্রার্থীর কারণে নির্বাচনে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা হয় না বলে মন্তব্য করেন CEC। আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, আরও কোন যেমন আবার কিছুদিন বলল যে বঙ্গবন্ধুর মোসলেউদ্দিনের ছেলেরা করেছে, এগুলো হঠাৎ করে 20-25 বছর পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছে। হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন। ডাটা এন্ট্রি অপারেটর দ্বারা হয়তো প্রলুব্ধ হয়ে লোভের বশবর্তী হয়ে এই ধরনের কিছু কিছু কাজ করেছে, কিন্তু ব্যাপকভাবে এটা হয়েছে, ব্যাপকভাবে তা কিন্তু নয়। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাকের সাথে মত বিনিময়কালে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ।
এ সময় তিনি বেনজির আহমেদের বিদেশ যাত্রার কথা উল্লেখ করে বলেন, কারো বিদেশ যাওয়া দুদক আটকাতে পারে না, এটি আদালতের বিষয় বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতির দায় ঊর্ধ্বতন কর্মকর্তারা এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, দুর্নীতির সমস্ত পথ খোলা রেখে দুর্নীতির জন্য শুধুমাত্র দুদককে দায় দেয়া হচ্ছে।